আমার নাম সঞ্জয় কর। আচ্ছা, আপনাদের কলকাতাতে কোথায় প্রপার্টিটা? কলকাতা 159 নেতাজি সুভাষ রোড, অ্যাকচুয়াল কলকাতা বড় বাজার। আচ্ছা, এটা কত বছরের প্রপার্টিটা? বছর বলতে এখন 100 বছর পেরিয়ে গেছে প্রায়। আচ্ছা, প্রপার্টির অ্যাকচুয়ালি মানে মানে কোন জায়গাটাতে আপনাদের অসুবিধা, যে কারণে আপনারা কোর্টে এসছেন? কোর্টে আজকে আমরা এসেছি, কিন্তু এটা কোর্টে যা আমাদের পূর্বপুরুষরা যখন এসেছিলেন তখন হচ্ছে 1977 সাল। 1977 সালে এই প্রপার্টিটা মেন দুটো পার্টনারের ভেতরে মানে ভাগ করার জন্যে কোর্টে আসা হয়। এবং তারপরে এই কেসটা 27 সাল থেকে এখনও 26 সাল পর্যন্ত এখন কোর্টে আছে। প্রপার্টি এখনও পর্যন্ত ভাগ হয়নি, তবে ভাগ করবে বলে উভয় পার্টি সম্মতি এখন প্রদান করেছে। এই অবস্থাটি চলছে এখন। মানে 1977 সাল থেকে কি এই অবস্থাতে আছে, নাকি এটা পরবর্তীতে হয়েছে? 1977 সাল থেকেই পরপর কোর্ট প্রসিডিওর হচ্ছে, কোনো সময় ইয়ে হয়ে যাচ্ছে, কোনো সময় ফাঁকা পড়ে থাকছে কিছুদিন যাবৎ, এরকমভাবেই চলতে থাকছে। আচ্ছা, আমরা যেটা শুনলাম যে আপনাদের প্রপার্টিতে দুটো ভাগ আছে। তাই মেন দুটো পার্ট, একটা পালপক্ষ আর একটা কি করপক্ষ। আচ্ছা, এই পালপক্ষ আর করপক্ষের মোট সংখ্যা কত? টোটাল সংখ্যা মিলিয়ে 23-24 জন হবে 23-24 বর্তমানে। আচ্ছা, এরা প্রত্যেকে কি চাইছে এই জিনিসটাই করার জন্য? বলতে মানে এই যে যেটা আপনারা চাইছেন যে এটা ভাগাভাগি হয়ে যাক। এখন সেটা সবাই চাইছে যে হয়তো ভাগাভাগি হয়ে যায়। আচ্ছা, এখানে বাদ সাজছে কি, মানে মূল মানে কালপিটকে? কালপিট বলতে গেলে আমার উভয় পক্ষেরই কি লোক আছে, যেটা হচ্ছে মেন জিনিস হচ্ছে আমরা যেখানে থাকি আর হাইকোর্ট যেখানে, আমাদের পক্ষে অত দূর থেকে এসে কেস মেনটেন করা অসুবিধা হচ্ছে। আচ্ছা, আর বাদ সাহায্যে বলতে অ্যাকচুয়াল কেসটার ভেতরে আমি এখনও সম্পূর্ণভাবে ঢুকতে পারিনি। এই কেসটা প্রথম থেকে আমার বাবাই দেখাশোনা করতেন। 18 সালে বাবা মরে যাওয়ার পর থেকে তখন আমি আস্তে আস্তে এধার ওধার করে করি। 2025 সালে গিয়ে আমি কেসটা সম্বন্ধে খানিকটা মানে করায়ত্ত করি বা খানিকটা বুঝতে পারি। তখন থেকেই এবার এরপরে হলো কি, আমাকে এখন যে মুহূর্তে কোর্টে আসতে হচ্ছে সেটা হচ্ছে আমার বাবা মরে যাওয়ার পর আমাদের টোটাল প্রপার্টিটা আমরা 3 বোন, 1 ভাই আর মা, 5 জনের নামে হয়েছে। এখন আমাদের ফার্স্ট হচ্ছে এই 5 জনাকার নাম থেকে 1 জনাকার নামে আনা। সেটা হচ্ছে আমার 3 দিদি, 1 দিদি মারা গেছেন, তার একমাত্র সন্তান আছে আমার ভাগনা, আমার মা, আমার আরেক দিদি আছে, সে আরেক দিদি তার হাজব্যান্ড মারা গেছে, সে সবাই মিলে আমাকে লিখে দিতে চাইছে। আচ্ছা, এইটা আসার পর আমরা বুঝতে পারবো, এবার তদবির করলে বুঝতে পারবো যে কোথায় গিয়ে ফলটা আটকে আছে বা কোথায় গিয়ে এখানটা কেসটা মিটছে। আচ্ছা, আপনি যে বলছিলেন যে মানে প্রপার্টির যে সমস্ত ভাড়া আছে, সেই ভাড়াগুলো আপনারা ঠিকঠাক করে পাচ্ছেন না? হ্যাঁ, ঠিকঠাক বলতে এই প্রপার্টির উপরে যখন কেসটা হয়, মানে কেসটা যেটুকু আমি স্টাডি করতে পেরেছি প্রথম থেকে, যেহেতু আমার বাবা দেখাশোনা করতে আমি অতটা কেসটার ভেতরে ঢুকিনি বা অত জানতাম না। আমরা যেটা আমাদের এখনও যেটা জানতে পেরেছি কেসটা স্টাডি করে, এই কেসটা করার পর পার্টিশানের জন্য কেসটা করার পর এতে এই কেসটাতে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়। আচ্ছা, সেই রিসিভার ভাড়াটা এখন আপাতত তুলে আমাদের বছরে কিছু এধার ওধার করে বাবা যতদিন বেঁচে ছিলেন জানতাম যে কিছু পয়সা করি পাওয়া যেত, এবং বাবা মারা যাওয়ার পর থেকে একক্ষেপ অল্প পরিমাণ টাকা আমরা পেয়েছি। 18 সালের পর থেকে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা আমরা এখনও পাইনি, যেহেতু আগে মানে বাবাই দেখাশোনা করতো আমার বাবা, তা আমরা অতটা ডিটেলস বাবার কাছ থেকে খোঁজও নিইনি, আর বাবা অতটা ডিটেলস আমাদের বলেও যায়নি। তো এইটুকু বাবার কাছ থেকে শুনেছিলাম যে কিঞ্চিত মাত্র টাকা ওখান থেকে পাওয়া যায়, তার কোনো হিসেব বা ভাড়া কত উঠছে, তার কত আমাদের দেওয়া হচ্ছে, আর বাকি ভাড়া পাচ্ছে কি পাচ্ছে না, তার হিসেবটা বাবা পেয়েছে কিনা জানি না, কোর্টকে দিয়েছে কিনা জানি না, আমরা কোনো দিন পাইনি, এখনও পর্যন্ত পাইনি।
তো আপনারা এই সময় এখন কি চাইছেন, মানে মূল আপনাদের কলকাতা মূল- হাইকোর্টে যে এলেন কি এলে দাবি? মূল হচ্ছে আমার হচ্ছে ওই মেন হচ্ছে ওই 5 জনের থেকে 1 জনের নামে আসা, তারপরে কেসটা তদবির করে সমস্তটা কিছু মানে কেসটাকে মিটিয়ে দুভাগে বিভক্ত করাই মেন উদ্দেশ্য। বলছি কল্যাণদা, যেটা উনি ফার্স্টে উনি বলছেন যে 5 জনের থেকে 1 জনে আসা, এই মুহূর্তে হওয়া সম্ভব না। এখন তো আগে পার্টিশনটা হবে কিনা সেটা হচ্ছে মূল বিষয়। সর্বপ্রথমে এই প্রশ্নটি করার জন্যে মাউস এন্টারটেনমেন্টের কর্ণধার বিশ্বজিৎ পাল মহাশয়কে এবং সংবাদ আবির্ভাবের নিউজ প্রিন্টিং হাউসকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। তার কারণ একটা মামলা, যে মামলাটা সিএস মামলাটা হয়েছিল আপনার 1977 সালে, সেই মামলাটা ডিসপোজ অফ হয়ে যায় 2025 সালে। 2025 সালে যখন ডিসপোজ অফ হয়ে যায় তখন কিন্তু এই ব্যক্তি, অর্থাৎ আমার পাশে যিনি রয়েছেন তো সঞ্জয় করবাবু, তিনি কিন্তু এই ব্যাপারটা কিন্তু বেশিভাবে জানতেন না। তার কারণ কি, তার মা তিনি অলরেডি জওহরলাল নেহেরু হসপিটালে আপনার চিকিৎসাধীন এবং তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তার মাঝখানে ওনার জামাইবাবু বিয়োগ হয়েছেন, দিদি বিয়োগ হয়েছেন, একাধিক পরিবারে কিন্তু একাধিকভাবে বিয়োগ হয়েছেন। এবং উনি যখন পরবর্তীকালে এই মামলাটা দেখেন যে 2025 সালে, এই 21/8/2025 সালে কেসটা ডিসপোজ অফ হয়েছে, তারপরে তার আগে থেকে এনাদের কাছে কিন্তু কোনো রকমই ইনি কিন্তু অনেকভাবে চেষ্টা করেছেন এনার বাবা বেঁচে থাকা অবস্থা। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংবাদ আবির্ভাবের কাছে জানাতে চাই যে ল শুড বি প্রপার, নট পার্সিয়াল। এখানে এখন ভূমি রাজস্ব দপ্তরে যেভাবে ভুঁইফোড় হয়েছে তেমনভাবে অনেক জায়গাতেই লিটিগেশন, আমরা আরবিট্রেশন কনসিলিয়েশন অ্যাক্ট অনুযায়ী রিসিভার অ্যাপয়েন্ট করেছে, সেই রিসিভার ওয়ান সাইডে হয়তো কাজ করেছে, অ্যানাদার সাইডের কাছে সেই ব্যাপারটা অ্যাওয়ারনেস নেই। এবার এই ব্যাপারে আমি প্রশ্নটার উত্তরটা দিয়ে দিচ্ছি। ওনারা যখন একটা ওয়ার্নিং লিস্ট পান এবং কেসটা ডিসপোজ হয় আপনার 2025 সালে, 2025 সালের আগে আপনি বলবেন যে ওনার বাবা মারা গেছে কত সালে? ওনার বাবা মারা গেছে 2008 সালে, 2018 সালে। আর উনি কিন্তু 2022 সাল থেকে এটা তদবিরটা মানে আস্তে আস্তে এই ব্যাপারটা অনুসন্ধান করতে থাকেন এবং পরবর্তীকালে হাইকোর্ট থেকে পূর্ব বর্ধমানের মেমারি নিঃশঙ্ক যে জায়গাটা, এখানে রাস্তা আপ অ্যান্ড ডাউন করতে গেলে মিনিমাম 10 ঘন্টা জার্নি করতে হয় এখনকার বাজারে। এবং এই জায়গাটা ডিউ টু অ্যাক্ট অফ গড বা কমিউনিকেশন গ্যাপ, সেই জায়গায় উনি পরবর্তীকালে এই ব্যাপারে ম্যান্ডামাস সেকশনে অরিজিনাল সাইডে মামলার ব্যাপারে তদবির করতে গিয়ে উনি সত্যতা খুঁজে পান যে রিসিভার অ্যাপয়েন্ট করা হয়েছে। সেই রিসিভার অ্যাপয়েন্ট করার পর পরবর্তীকালে ওনার বাবা যখন প্রাপ্তি হয়েছেন, বাবা মারা গেছেন, ওনার মা শয্যাশায়ী, উনি কিন্তু এই দুটো দিক চালানো ওনার ক্ষেত্রে খুবই মানে পেনফুল জায়গা। এইখানে ওনার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটা, লিটিগ্যান্ট প্রপার্টিটা, ওনারা টোটাল বর্তমানে এইটাতে 23টা ভাগে ভাগ হয়েছে। 23টা ভাগের মধ্যে ওনারা 5টা ভাগের ওয়ারিসেন লিগেল ইয়ার্স আছেন। তার মধ্যে আপনার ওনার ভাগনা, দিদি, মা যারা যারা জীবিত রয়েছেন, তো তারা কিন্তু অধিকাংশই, আরও যে সমস্ত দিদিরা রয়েছেন তারাও কিন্তু কেউ হাজব্যান্ডকে হারিয়েছেন। এবং উনি আজকে যে এই কমিউনিকেশন গ্যাপ, তার সত্ত্বেও কিন্তু উনি লড়াইটা চালিয়ে গেছেন এবং উনি শেষ পর্যন্ত ভরসা রেখেছেন। সংবাদ আবির্ভাবের মাধ্যমে আমি জানাতে চাই যে আই উইল সি ইউ অন দ্য কোর্ট। এই কথাটা কতটা তাৎপর্যপূর্ণ, ওনারা যে আজকে ডিপ্রাইভ হয়েছেন, ওনারা যে আজকে আইনের দ্বারস্থ হয়েছেন, সেক্ষেত্রে ওনারা সঠিক বিচার পাবেন। আর বিচারাধীন মামলায় আবার ওইটা যে পরবর্তীকালে অরিজিনাল সাইডে আমরা পরবর্তীকালে অ্যাপ্লিকেশন করেছি, নেক্সট ডেট অফ হিয়ারিং আছে। ওনারা যেহেতু আপনার অলরেডি শোকজ লেটার পেয়ে গেছেন, সেই শোকজ লেটার পাওয়ার জন্যে ওনাদেরকে 10ই আগস্ট 2026 সালে আমাদের এই 5 জনের পক্ষ হয়ে আমরা দাঁড়াবো রয়্যাল লিগ্যাল লিঙ্ক ইন্টারন্যাশনাল ল ফার্ম। এবং সংবাদ আবির্ভাব মাউস এন্টারটেনমেন্ট এই ব্যাপারটি পর্যবেক্ষণ করে দেখবেন যে
আজকে বিভিন্ন জায়গায় রাজ্য সরকার অর্থাৎ আমাদের বর্তমান সরকার পরিষ্কারভাবে বলেছে যে বিভিন্ন জায়গায় আপনি বারুইপুর বলে নয়, বারুইপুর, চুঁচড়ো, চন্দননগর বিভিন্ন জায়গায় ভূমি জায়গা ইভেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্ট্যাম্প জাল হচ্ছে। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলতে চাই যে আজকে যেভাবে হচ্ছে, আমি কয়েকদিন আগেই বাঁশবেড়িয়া পৌরসভাতে একটা বার্নিং সার্টিফিকেট করতে গেছিলাম, সেখানে গিয়েও আমরা এই তথ্যটা পাই এবং বারুইপুরেও আপনারা ভালো করে জানেন এই তথ্যগুলো পাই। আজকে সংবাদ পরিবেশন করার মাধ্যমে আমি জানাতে চাই যে মানুষটা লেম্যান, অর্থাৎ যে মানুষটা এই ব্যাপারটা লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডসে দাঁড়িয়ে সঠিক তথ্যটা কারোর কাছে জানিয়ে সঠিক তথ্যটা দেওয়ার পরে যে মানুষ বিচার পাবে, সেই বিচারের আশায় কিন্তু তারা আবার মহামান্য আদালতের কাছে আবেদন করেছেন। সেই ব্যাপারে আমরা আশা রাখি যে পূর্ণাঙ্গ এর রেমেডি পাবেন এবং এই বন্টননামা যেটা আছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টি HUF, সেখানে মিতাক্ষরা অ্যান্ড দ্রাভাগা ট্র্যাডিশন অনুযায়ী ওনারা ওনাদের পাঁচজন ব্যক্তি আছেন, সেই 5 জন ব্যক্তির অথরাইজেশন লেটার সঞ্জয়বাবু অর্থাৎ সঞ্জয় করবাবুকে দেবেন, যারা যারা এখন জীবিত রয়েছেন, এবং ওনারা সঠিকভাবে আইনের সুরাহা পাবে। আপনার নাম কি? আরতি কর। আপনার বয়স কত? বয়স এখন 78 বছর। 78 বছর। আপনি বর্তমান কোনো শারীরিক কোনো অসুস্থ আছে? হ্যাঁ, অসুস্থ। আচ্ছা, আপনার কটা ছেলে? আমার একটাই ছেলে। নাম কি? সঞ্জয় কর। আচ্ছা, আপনার মেয়ের নাম? মেয়ের নাম, একজনের নাম সেলিসিনা। আচ্ছা, ওনার স্বামী জীবিত? হ্যাঁ, সেলিসিনা যিনি? না, ওনার স্বামী হালে মারা গেলেন। আচ্ছা, এই আজ 12-14 দিন হবে। আর ওনার কোনো ছেলে আছে? হ্যাঁ, ওনার 2 ছেলে। আচ্ছা, 2 ছেলের নাম কি? একজনের নাম অরিজিৎ সিনহা আর একজনের নাম সুজিত সিনহা। আচ্ছা, আর দ্বিতীয় মেয়ের নাম? দ্বিতীয় মেয়ের নাম মিলি দত্ত ছিল, উনি মারা গেছে, ও মারা গেছে। ওর ছেলে আছে পীযূষ দত্ত। আচ্ছা, আর আপনি এখন হাঁটাচলা তো করতে পারেন বলে মনে হয় না? না, আমি হাঁটাচলা একদম করতে পারি না, আমার লোক আছে। আপনার অপারেশন কোথায় হয়েছে? অপারেশন হয়েছে গান্ধী হাসপাতালে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। আচ্ছা, আপনার স্বামীর নামটা কি? রাধা গোবিন্দ কর। রাধা গোবিন্দ কর। লেট স্বর্গীয়, মানে মারা গেছেন, গত হয়েছে। আচ্ছা, আপনার একটা কেসের ম্যাটার আছে, সেই কেস কলকাতার কেস, তা সেই কেসের জন্যে আপনাকে হাইকোর্ট থেকে লিগ্যাল যে নোটিশ পাঠানো হয়, সেই লিগ্যাল নোটিশ আপনারা আগে অনেকবার, আপনাদের একটা কেস আছে, সেই কেসটা 1977 সালে, তা সেই কেসটার এখনো পর্যন্ত আপনারা রেমেডি মানে সুরাহা পাননি, তাই তো? কিন্তু তার অংশীদার তো আপনারা? হ্যাঁ, আমরা 5 জন। আচ্ছা, আপনারা 5 জন। আপনার বিপরীত পক্ষ নিয়ে টোটাল আপনারা 5 আর 18, 23 জন তো? 23 জনের মধ্যে আপনাদের যে আইনি লোক ছিল, সেই ফার্ম আপনাদের কাছে কোনো সমন কোনোবার পাঠিয়েছে বা অ্যাপিয়ার করেছে? না। আচ্ছা, আর আপনার এই যে কেসটা রিওপেন হচ্ছে, আপনার তো কলকাতা যাওয়া শারীরিক পক্ষে যা অবস্থা সম্ভব না। আচ্ছা, এই কেসটাতে আপনার ছেলে নাম কি? সঞ্জয় কর। নাতি যিনি থাকছেন আরেকজন, ওর নাম সৌরভ কর। ওই নাতি নয়, মানে ছেলে নয়, মেয়ের ছেলে একজন আছে, তার নামটা বলুন। পীযূষ দত্ত। উনি থাকছেন। আর একজন ব্যক্তি থাকছেন, সেটা আপনার আর একটা মেয়ে, সেই মেয়ের নাম কি? তার স্বামী না, তার নাম কাকুলি সেন। উনি কোথায় থাকেন? উনি উত্তরপাড়ায় থাকেন। উত্তরপাড়ায় থাকেন। তাহলে এই 3 জনকে আপনি যে অনুমতি প্রদান করছেন, এটা অনলাইন কেস, অনলাইনের মাধ্যমে কেস করেছিলেন। সেই কেসটা কিন্তু আপনাদের কোনো এতদিন পর্যন্ত রিপ্লাই হয়নি, তাই তো? এবং তার সুরাহা
বা কোনো সমস্যার সমাধান কিছু মেটেনি। না, আর আপনাদের জন্যে যারা আপনার যে জায়গা, সেই জায়গার ওপরে আপনাদের একাধিকবার টাকা তুলেছে, বলেছিল যে কমিশনারের মাধ্যম দিয়ে টাকা তোলা হয়েছে। কিন্তু আমরা যখন কমিশনারের কাছে জানতে চাই, তখন জানা যায় যে কমিশনার কোনো কিছু অ্যাপয়েন্টেড করেনি। না। তথ্য আমরা শুনেছি। আচ্ছা, আপনারা এইটার জন্যে এটা কি আমি যে আপনারা কি এর কোনো টাকা পান এখনো পর্যন্ত? কিছু পেলেও আমরা পাইনি হাতে। আপনার হাতে কোনো টাকা না, পাননি? আমি টাকা কোনো 1977 সাল থেকে এখনো পর্যন্ত যে জমি জায়গা বা সম্পত্তিটা নিয়ে রেকর্ড, সেই রেকর্ড কপি আপনাদের কাছে কোনো আইনজীবী, যে আগের আইনজীবী আপনাদের অ্যাপয়েন্টেড করা ছিল, সে আইনজীবী সে অরিজিনাল সাইডে সে পেপার কি আপনাদের সার্ভ করেছিল? শুনুন, জমি জায়গার ব্যাপারে আমি এটা কিচ্ছু আপনাকে বলতে পারবো না, কেন তখন উনি বেঁচে ছিলেন। আচ্ছা, আর কে বেঁচে ছিল? আমার স্বামী। আচ্ছা, উনি তো 18 সালে মারা গেছে। তার আগে পর্যন্ত আমি কিচ্ছু জানতাম না, কিছু করতাম না, উনি সব দেখাশোনা করতেন। আর এখন এই কলকাতার বাড়ি নিয়ে যেটা হচ্ছে সেটাই এখন শুনছি আর কি। আচ্ছা, ধন্যবাদ। আর একটা কথা আপনাকে আমি একটা প্রশ্ন করছি, যে আপনাদের এই কেসের জন্যে দেখা যাচ্ছে যে মানে আপনারা প্রচুর অর্থ অপব্যয় হয়ে গেছে, কিন্তু সেই অপব্যয়ের ফলে আপনারা কোনো সুরাহা বা সমস্যার সমাধান বা আপনারা যে ওখান থেকে বাড়িটার পক্ষ থেকে কোনো টাকা কিছুই আপনারা পাননি, না, তাই তো? হ্যাঁ। বা আপনার ছেলে বা বাকি মেয়েরা? আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমরা কিছু পাইনি। তার আগে পেয়েছিলেন কিছু? তার আগে উনি পেতেন, আমি তখন তো দেখিনি, তার আগে উনি পেতেন। আচ্ছা, মানে তার আগে পেতেন বলতে কি সে কপি কি আপনাদের কাছে কোনো? আমাদের কাছে কিছু নেই, যা ছিল আমার স্বামী। কিন্তু আমরা যে তথ্য পেয়েছি তাতে কিন্তু ওনাকেও কোনো টাকা দেওয়া হয়নি, ওনার নাম করে টাকাটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু ওখানে কোনো অ্যাপয়েন্টেড অফিসার ছিল না, তারা টাকাটা তুলে নিয়েছিল। আমাদের কাছে সেই তথ্য এসছে, সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা এসছি রায় লিগ্যাল লিঙ্ক ইন্টারন্যাশনাল ল ফার্মের ডাইরেক্টর এবং সংবাদ আবির্ভাব, যা আমাদের সত্যতাটা তুলে ধরাটাই আমাদের কাজ। কারণ আপনি আজকে অসুস্থ, শয্যাশায়ী অবস্থা, আপনার কিছু হয়ে গেলে আপনার নাতি বা মেয়েরা কিছুই পাবে না। সেই জন্যে এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে আমরা বাধ্য হব। ধন্যবাদ। আপনার নাম আর একবার বলুন। আরতি কর। ধন্যবাদ আরতি কর, আপনাকে প্রণাম জানাই। আর সঠিক তথ্য তুলে ধরার জন্যে আমরা সেটা উচ্চতর জায়গায় আমরা অ্যাপিল করছি। আপনারা যাতে এই সমস্যার সমাধান হন এবং রাজ্যের মাননীয় যে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে শুভেন্দু অধিকারী, সেই মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভূমি রাজস্ব দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তার কাছে আমরা এই কপিটা ফরওয়ার্ড করছি, এবং যে ল্যান্ড কমিশনার আছে ল্যান্ড কমিশনারের কাছেও আমরা এই প্রতিলিপি তুলে ধরছি। আশা করছি আমাদের এই সংবাদ মাধ্যম এবং আমাদের এই রায় লিগ্যাল লিঙ্ক ইন্টারন্যাশনাল ল ফার্মের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান হবে এবং দ্রুততার সাথে সেটা নিষ্পত্তি ঘটবে।